বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। Dear students, today's lesson is English second paper, exclusive exam preparation. Solve class for right form of verbs, tag questions, and sentence corrector. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এক্সক্লুসিভ এক্সাম প্রিপারেশন দেখব, অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারের জন্য একটি বিশেষ প্রস্তুতিমূলক ক্লাস আজকে নেওয়া হবে এবং আমি তোমাদের জন্য তিনটি টপিক এখানে সিলেক্ট করে রেখেছি। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো, রাইট ফর্ম অফ ভার্বস, ট্যাগ কোশ্চেনস অ্যান্ড সেন্টেন্স কানেক্টর। এই বিষয়গুলোর উপরে সলভ ক্লাস করা হবে, তোমাদেরকে প্রশ্ন উত্তরগুলো বুঝিয়ে দেওয়া হবে এবং কিভাবে লিখতে হবে সেই সম্পর্কে আলোচনা করা হবে। আশা করি তোমরা অত্যন্ত মনোযোগের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটি করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি। লক্ষ্য করো, প্রশ্নটা তোমাদেরকে এভাবে দেওয়া থাকে: কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দি বক্স। অর্থাৎ বক্সের মধ্যে যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলো থেকে সিলেক্ট করে এই যে প্যাসেজটি রয়েছে তুমি দেখতে পাচ্ছ, এই প্যাসেজের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে কয়েকটি কথা আমি বলে দিতে চাই, খুবই মূল্যবান কথা, খুবই প্রয়োজনীয় কথা, মনে রাখবে। এবং এগুলো হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, তোমরা যখন প্রশ্নটি হাতে পাবে তখন তোমাদের কাজ হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা পড়বে এবং বক্সের মধ্যে যে শব্দগুলো দেয়া থাকে, যে ভার্বগুলো দেয়া থাকে, সেগুলো তোমরা অত্যন্ত মনোযোগের সাথে পড়বে এবং তারপরে তোমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার যেটা দেয়া থাকে সেটা তোমরা লিখবে। যেমন আমি সংক্ষেপে লিখেছি, অ্যান্সার নাম্বার 1 লিখেছি, সংক্ষেপে লিখেছি। তোমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 এভাবে লিখে থাকো, সেভাবেই লিখবে। এবং তারপরে দেখো, তোমরা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এই 10টি যে বর্ণ রয়েছে সেগুলো তোমরা লিখবে এবং তারপরে তোমাদের কাজ হচ্ছে, প্যাসেজটি তোমরা রিসিভ করে নিয়েছো, এখন তোমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবে যে কোন ভার্বটি, কোন শব্দটি কোন শূন্যস্থানে বসতে পারে, সেটি তোমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবে। মনে রাখবে, তুমি যদি প্রশ্ন পড়ো তাহলে এর জন্য তোমার সময় নষ্ট হবে না, এটাও পরীক্ষার একটি অংশবিশেষ। সুতরাং প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারা এবং সেই অনুযায়ী উত্তরগুলো সিলেক্ট করতে পারা, এটাই হচ্ছে একটি টেকনিক এবং এটাও পরীক্ষার একটি অংশবিশেষ। এখানেও তোমাদের মেধার পরিচয় পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন প্যাসেজটি পড়বে, মনোযোগ সহকারে পড়বে, তখন তোমাদের মোটামুটি 80% থেকে 90% আইডিয়া হয়ে যাবে এবং তোমরা অবশ্যই সক্ষম হবে যে কোথায় কোন শব্দটি ব্যবহার করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী পর্যায়ে সেন্টেন্স এবং এই প্যাসেজের যে টেন্সের সিকোয়েন্স রয়েছে সেই টেন্সের সিকোয়েন্স অনুযায়ী তোমরা ভার্বের যে রাইট ফর্ম, অর্থাৎ ভার্বটি কোন ফর্মে লিখবো, ভার্বটার টেন্স কী হবে, কিভাবে পরিবর্তন করব, সেই পরিবর্তনগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। এই সংক্রান্ত তোমরা যে ক্লাসগুলো রয়েছে নিশ্চয়ই সেই ক্লাসগুলো করেছো। এছাড়াও ভিডিও আপলোড করা আছে আমার রাইট ফর্ম অফ ভার্বের উপরে, প্রয়োজনে সেখান থেকে দেখে নিতে পারো।
তো যাই হোক, আমরা আজকে যে প্রথম প্রশ্নটি দেখতে পেয়েছি সেই প্রশ্নটির আমরা এখন অ্যান্সারের দিকে যাব। তো তোমরা লক্ষ্য করে দেখো যে শব্দগুলো রয়েছে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। কিপ, কিপ মানে কি? দেয়া। রিয়েলাইজ মানে অনুধাবন করতে পারা। প্রোভাইড মানে সরবরাহ করা। হেল্প মানে সাহায্য করা। আর আর হচ্ছে এখানে একটি বিভার। তো এখানে আর সংক্ষেপে লেখা হয়েছে, অর্থাৎ কখনো কখনো আমরা লক্ষ্য করি যে বি লেখা থাকে, বি ভার্ব লেখা থাকে এবং সেখান থেকে এম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো নিতে হয়। তো যাই হোক, এখানে সরাসরি আর ব্যবহার করা হয়েছে, আমরা চেষ্টা করব সেটাকে ব্যবহার করার জন্য। পরবর্তী শব্দ হচ্ছে ডিস্ট্রয়। ডিস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া, ক্ষতিসাধন করা। ডু মানে করা, থিঙ্ক মানে চিন্তা করা, কজ মানে ঘটানো বা কারণ, ফেস মানে হচ্ছে সম্মুখীন হওয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, মোটামুটি আমি সব তথ্যগুলো বলে দিলাম। ক্লাসটা যদি দীর্ঘ হয়ে যায় সেই জন্য আমি এই প্যাসেজটি বাংলা অর্থ সহকারে সেভাবে পড়ছি না, যাতে করে দীর্ঘ না হয়। আমি সরাসরি উত্তরের দিকে চলে যাচ্ছি এবং উত্তরের সাথে এই শূন্যস্থানটা তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো, প্রথম ফিলিং দ্য ব্ল্যাঙ্কটা কি বলা হয়েছে? ট্রিজ ড্যাশ ইউজফুল টু ম্যান ইন থ্রি ভেরি ইম্পর্টেন্ট ওয়েজ। অর্থাৎ গাছপালা কি ইউজফুল। ওকে, দেখো, ট্রিজ ইউজফুল টু ম্যান ইন থ্রি ভেরি ইম্পর্টেন্ট ওয়েজ। গাছপালা মানুষের জন্য উপকারী তিনটি গুরুত্বপূর্ণ দিক দিয়ে, তিনটা দিক দিয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ। ট্রিজ, এরপরে দেখো একটি ভার্ব নিশ্চয়ই হবে। তো ভার্বটা কি হতে পারে? তো দেখো, যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে ট্রিজ আর ইউজফুল। ওকে, ট্রিজ যেহেতু এখানে ব্যবহার করা হয়েছে প্লুরাল হিসেবে, তো সেজন্য আমরা আর ব্যবহার করতে পারি। ট্রিজ আর ইউজফুল টু ম্যান ইন থ্রি ভেরি ইম্পর্টেন্ট ওয়েজ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা আরেকটি কথা মনে রাখবে যে তোমরা যখন প্যাসেজটি পড়বে তখন কিন্তু তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে যে নিশ্চয়ই কিছু কিছু ভার্ব বাহিরে দেয়া আছে, সব ভার্ব দিয়েই কিন্তু শূন্যস্থান দেওয়া হয়নি। তো বাকি যে ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলো সম্পর্কে পড়লেই তোমরা আইডিয়া পেয়ে যাবে। যেমন দেখো, আমি একটু পড়ছি। ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ম্যান হ্যাজ কিন্তু প্রেজেন্ট টেন্স। পিপল আর হচ্ছে প্রেজেন্ট টেন্স। দে আর প্রেজেন্ট টেন্স। তারপরে দেখো, মেনি এনভায়রনমেন্ট প্রবলেমস অফ ডিফরেস্টেশন বাই হিউম্যানস উই নিড প্রেজেন্ট টেন্সের ব্যবহারগুলো আমরা এখানে লক্ষ্য করছি। তো এটি হচ্ছে একটি টিপস, মনে রাখবে যে প্যাসেজ থেকে তোমাদেরকে যে টেন্সের সিকোয়েন্স রয়েছে সেই টেন্সের সিকোয়েন্স বের করার জন্য নিশ্চয়ই তোমরা চেষ্টা করবে। আরেকটি বিষয় তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে যে যখন আমরা সেন্টেন্সগুলো পড়ছি তখন মনে রাখতে হবে যে আমি যে সেন্টেন্সগুলো পড়ছি বা যে আর্টিকেলটা পড়ছি, প্যাসেজটা পড়ছি, সেটা আসলে কি সম্পর্কে নির্দেশ করে বা কি সম্পর্কে লেখা হয়েছে। তো দেখো, বর্ণনামূলক কোনো কিছু যদি লেখা হয়ে থাকে সেক্ষেত্রে সেটা প্রেজেন্ট টেন্সই লেখা হয়ে থাকে। তো আমরা একটি আর্টিকেল পড়ছি, গাছপালার গুরুত্ব সম্পর্কে আর্টিকেল পড়ছি, সুতরাং সেই হিসেবে এটিও প্রেজেন্ট টেন্সেই লেখার কথা। তো যাই হোক, তোমাদেরকে যে কথাগুলো বললাম সেগুলো তোমরা নিশ্চয়ই মনে রাখবে এবং সেই কথাগুলো মাথায় রেখে সেভাবে চিন্তা করে উত্তর লেখার জন্য তোমরা অবশ্যই চেষ্টা করবে। আমি তোমাদেরকে উত্তরটি দিয়ে দিচ্ছি এবং তোমাদেরকে আমি মিলিয়ে বলে দিব, তাতে করে সহজে এবং স্বল্প সময়ের মধ্যেই আমরা ক্লাসটি শেষ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, ট্রিজ আর ইউজফুল, এখানে আর ব্যবহার করছি। ট্রিজ আর ইউজফুল টু ম্যান ইন থ্রি ভেরি ইম্পর্টেন্ট ওয়েজ। দে প্রোভাইড হিম মানে এখানে মানুষের কথা বলা হচ্ছে। দে প্রোভাইড, এখানে দে এর কথা কাকে বলা হচ্ছে? ট্রিজ এর কথা বলা হচ্ছে। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ট্রিজ, তাহলে এখানে এই যে দে বলা হচ্ছে, দে দিয়ে আসলে ট্রিজ এর প্রোনাউন হিসেবে দে ব্যবহার করা হয়েছে, সুতরাং দে হচ্ছে ট্রিজ। লক্ষ্য করে দেখো, দে দ্যাট মিনস ট্রিজ প্রোভাইড হিম, তাকে সরবরাহ করে। দে প্রোভাইড হিম উইথ উড অ্যান্ড আদার প্রোডাক্টস। দে, এতটুকু আমরা শুনলাম। এরপরে দেখো, দে গিভ হিম শেড, তাকে কি দেয়? দে, দে আবার কাকে বলা হচ্ছে? দেখো, দে কিন্তু ট্রিজকে বলা হচ্ছে। দে গিভ হিম শেড অ্যান্ড দে হেল্প টু প্রিভেন্ট ড্রট অ্যান্ড ফ্লাডস। ওকে, লক্ষ্য করে দেখো, তাহলে তাদের সম্পর্কে তিনটা কথা বলা হচ্ছে। দে প্রোভাইড হিম উইথ উড অ্যান্ড আদার প্রোডাক্টস, দে গিভ হিম শেড অ্যান্ড দে হেল্প
to prevent drought and floods. প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে দেখো তারপরে আনফরচুনেটলি। তো আনফরচুনেটলি মানে হচ্ছে দুর্ভাগ্যবশত, এবং তোমরা জানো যে এটি নেগেটিভ ওয়ার্ড, সুতরাং আমরা নেগেটিভ ওয়ার্ড দিকে লক্ষ্য রেখে পরবর্তী শূন্যস্থান পূরণ করতে সচেষ্ট হব। Unfortunately, in many parts of the world, man has not thought that the third of this service is the most important. প্রিয় শিক্ষার্থী দেখো, দুর্ভাগ্যবশত পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষজন এটা ভাবছে না, এটা ভাবেনি that the third of these services is the most important. যে উপরে যে সার্ভিসের কথা বলা হচ্ছে, তিনটি সার্ভিসের কথা বলা হচ্ছে, তার মধ্যে তৃতীয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে ড্রট এবং ফ্লাডসের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষ সে সম্পর্কে ভাবছে না। এরপরে দেখো পিপল আর কজিং, এখানে আর রয়েছে, সুতরাং পরবর্তী যে ভার্বটা আসবে সেটাকে আমরা অবশ্যই আইনযুক্ত করে দিব, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম মতো করে দিব, অথবা আমরা কখনো কখনো প্রয়োজনে সেটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। তো এখানে প্যাসিভ ভয়েসের কিছু নেই, সেজন্য আমরা কন্টিনিউয়াস ফর্ম করে তুলে দিচ্ছি। পিপল আর কজিং হার্ম টু ট্রিজ ইন মেনি ওয়েজ, দে আর ডিস্ট্রয়িং ফরেস্ট। দেখো ডিস্ট্রয়িং, দে আর ডিস্ট্রয়িং ফরেস্ট, এখানে দে এর মাধ্যমে পিপলকে বোঝানো হয়েছে। দে আর ডিস্ট্রয়িং ফরেস্ট, দে হার্ডলি রিয়েলাইজ, হার্ডলি কিন্তু নেগেটিভ ওয়ার্ড, দে হার্ডলি মানে তারা খুব কম, দে হার্ডলি রিয়েলাইজ তারা খুব কমই বুঝতে পারে, দ্যাট প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ, দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ ফেসিং মেনি এনভায়রনমেন্ট প্রবলেমস। লক্ষ্য করে দেখো, they hardly realize that present world is facing many environment problems of deforestation done by humans. দেখো এখানে বাই হিউম্যান যেহেতু রয়েছে, তো সেই জন্যই আমরা এখানে এই যে উপর থেকে ডু ভার্বটি রয়েছে, সেই ডু ভার্ব থেকে আমরা ডান ব্যবহার করেছি, ডান বাই হিউম্যানস। উই নিড মেসিভ এফরেস্টেশন টু সেভ দ্য আর্থ। যদিও এখানে শূন্যস্থানে তারপর করে দিয়েছি, শেষ কথাটি হচ্ছে উই নিড ম্যাসিভ এফরেস্টেশন। তোমরা নিশ্চয়ই জানো ডিফরেস্টেশন মানে হচ্ছে বন উজাড় করা, বন সমূলে কেটে ধ্বংস করে ফেলা, আর এফরেস্টেশন মানে হচ্ছে বনায়ন, অর্থাৎ বৃক্ষরোপণ করা। উই নিড ম্যাসিভ এফরেস্টেশন টু সেভ দ্য আর্থ। এই পৃথিবী রক্ষা করার জন্য আমাদেরকে গণহারে সম্মিলিতভাবে বনায়ন করা প্রয়োজন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি তোমাদেরকে প্যাসেজটি বোঝাবার জন্য, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এবং সেভাবে তোমরা উত্তরপত্রে রাইট ফর্ম ভার্বের যে উত্তরগুলো রয়েছে সেগুলো বুঝে বুঝে লেখার জন্য চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমি তোমাদেরকে আরেকটি রাইট ফর্ম অফ ভার্ব দিব। তোমরা নিশ্চয়ই প্যাসেজটির দিকে লক্ষ্য করছো। দেখো প্রথমে আবারও বলছি যে প্রথমে তোমরা অবশ্যই প্যাসেজটি পড়বে, এবং তারপরে যে শূন্যস্থান পূরণ করার জন্য বক্সের মধ্যে শব্দ অর্থগুলো দেওয়া রয়েছে, যে শব্দগুলো দেওয়া রয়েছে অর্থাৎ যে ভার্বগুলো দেওয়া রয়েছে, সে ভার্বগুলো দিয়ে তোমরা পূরণ করার চেষ্টা করবে। তো পূরণ করার জন্য কিন্তু তোমাদেরকে এই প্যাসেজ তোলার কোনো প্রয়োজন নেই, তোমরা সিরিয়ালে এ বি সি এইভাবে যে পর্যন্ত লিখবে, এবং যখনই মনে হবে যে ধরো তোমার কাছে মনে হতে পারে যে ই নাম্বারটা আমি আগে পারবো, তাহলে তুমি ই নাম্বারটা লিখে ফেলবে, আই নাম্বারটা পারবো তাহলে আই নাম্বার লিখে ফেলবে। সুতরাং এভাবে তোমার পর্যায়ক্রমে লিখতে থাকবে, এবং একটা সময় দেখবে তোমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এছাড়াও তোমরা যদি শিওর না হও তাহলে নিজেরা প্রথমে একটু মিলানোর জন্য চেষ্টা করবে, এবং তারপরে কিছু সময় ভাববে, এবং একটা পর্যায়ে দেখবে তোমরা অবশ্যই কমপ্লিট করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে সময় ক্ষেপণ করব না, যেহেতু আরও অনেকগুলো আইটেম রয়েছে, এই জন্য আমি সংক্ষেপে এই উত্তরগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করে দেখো, এ ওয়াক বাই দ্য রিভার সাইড ইন দ্য ইভিনিং ইজ ভেরি ইউজফুল অ্যান্ড প্লেজার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা এই যে ইজ ব্যবহার করছি বি ভার্ব থেকে। তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে বি ভার্ব থাকলে সেখান থেকে আমরা প্রয়োজন অনুযায়ী এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো ব্যবহার করতে পারি। সুতরাং আমরা এখানে বি ভার্ব থেকে আমরা ইজ নিয়ে এসে ব্যবহার করছি। আরেকটা জিনিস লক্ষ্য করো, যা তোমাদেরকে আগেই বলেছি, যে তোমরা যখন কোনো একটি আর্টিকেল পড়বে নিশ্চয়ই সেই আর্টিকেলটি প্রেজেন্ট ফর্মে লেখা হয়ে থাকে, সুতরাং এখানেও তার কোনো ব্যত্যয় ঘটেনি, প্রেজেন্ট ফর্মেই থাকছে,
এবং তোমরা যদি পুরো প্যাসেজটি পড়ে নাও তাহলেও দেখবে যে এর মধ্যে বাকি যে ভাগগুলো রয়েছে শূন্যস্থানের বাহিরের ভাগগুলো তার মধ্যে অধিকাংশ সময় যে প্রেজেন্টের ব্যবহার সেটা তোমরা এখানে লক্ষ্য করতে পারছো। সুতরাং বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রেজেন্টের ব্যবহার হবে, প্রেজেন্ট ইনডিফিনিটিভ ব্যবহারটা তোমরা দেখতে পাবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা বাড়াবো না, তোমরা লক্ষ্য করো এ ওয়াক বাই দ্য রিভার সাইড ইন দ্য ইভিনিং ইজ ভেরি ইউজফুল অ্যান্ড প্লেজেন্ট। অর্থ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, খুবই সহজ অর্থ এখানে। ওয়ান এনজয়স নট অনলি বিউটিফুল সাইট, ওয়ান মানে ওয়ান পার্সন, ঠিক আছে? ওয়ান মানে কি বোঝাচ্ছে এখানে? ওয়ান পার্সন। ওয়ান এনজয়স, দেখো আমার প্রেজেন্ট ইনডিফিনিটিভ ব্যবহার করছি, সেই জন্য কিন্তু যে এক নম্বর রুলস আমরা জানি যে যদি প্রেজেন্ট ইনডিফিনিটিভ টেন্স হয় এবং সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা অবশ্যই ভার্বটাকেও সিঙ্গুলার করব, অর্থাৎ সেটাকে এস অথবা ইয়ে যোগ করে নিব। তো সেই জন্য আমরা এনজয়স ব্যবহার করছি। লক্ষ্য করে দেখো, আমরা উপর থেকে এনজয় শব্দটি নিয়ে এসে কি করলাম? এনজয়স ব্যবহার করছি। One enjoys not only beautiful sight but also takes fresh air. It refreshes the mind. It মানে কি? ওই যে ফ্রেশ এয়ারের কথা বলা হচ্ছে, সেই ফ্রেশ এয়ারকে এখানে ইট হিসেবে নেওয়া হয়েছে, অর্থাৎ প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে। It refreshes the mind when one gets a walk by the riverside. যখন কোনো ব্যক্তি নদীর পাশে দিয়ে হাঁটে তখন যে সুন্দর আবহাওয়া এবং যে সতেজ বাতাস, সেই সতেজ বাতাস কিন্তু তার মনকে কি করে? আরো সতেজ করে তোলে, রিফ্রেশ করে তোলে। It refreshes the mind when one gets a walk by the riverside. Bangladesh is a riverine country. বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, and you can avail yourself of this opportunity. বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, সুতরাং তুমি এই ধরনের একটি সুযোগ, দিস অপরচুনিটি ইউ ক্যান অ্যাভেইল, তুমি সহজেই লাভ করতে পারো। অ্যাভেল মানে লাভ করা। আমরা জানি অ্যাভেইলেবল এই শব্দটা কিন্তু আমরা শুনে থাকি। অ্যাভেইলেবল মানে সচরাচর, যা সহজে পাওয়া যায়, সহজলভ্য, তাকে আমরা বলি অ্যাভেইলেবল। তো দেখো, ইউ ক্যান অ্যাভেইল, তুমি সহজে লাভ করতে পারো ইউর সেলফ অফ দিস অপরচুনিটি অফ ওয়াকিং বাই দ্য রিভার সাইড, অর্থাৎ নদীর পার্শ্ব দিয়ে যে হাঁটা বেড়ানো, সেই সুযোগটা তুমি সহজেই লাভ করতে পারো। ইন দ্য সিটিজ দেয়ার আর পার্কস হোয়ার ইউ ক্যান গো ফর ওয়াক। শহরের মধ্যে বিভিন্ন জায়গায় পার্ক রয়েছে, উদ্যান রয়েছে, সেখানে তুমি হাঁটতে যেতে পারো। দিস উইল হেল্প ইউ কিপিং ফিট। দিস উইল হেল্প ইউ কিপিং ফিট। যদি এখানে টু থাকতো তাহলে আমরা কি দেখতাম? টু কিপ ফিট লিখতাম। যেহেতু এখানে টু ইনফিনিটিভ নেই, সেজন্য আমরা আই যোগ করে দিয়ে দিচ্ছি। দেখো, দিস উইল হেল্প ইউ কিপিং ফিট, এটা তোমাকে ফিট রাখতে, সুস্থ রাখতে সাহায্য করবে। বাট ইফ ইউ ডু নট ডু ইট রেগুলারলি, কিন্তু তুমি যদি এটাকে নিয়মিত না করো, অর্থাৎ একদিন করলে, 2 দিন করলে, তারপর তুমি যদি না করো, তাহলে এটা কিন্তু তোমার ভালো হবে না। সেজন্য বলা হচ্ছে, বাট ইফ ইউ ডু নট ডু ইট রেগুলারলি ইউ উইল নট বি এবল টু রিপ দ্য বেনিফিট। তাহলে তুমি এই যে উপকার, যে বেনিফিটের কথা বলা হচ্ছে, সেটা কেউ রিপ করতে পারবে না, অর্জন করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা রিপ শব্দের অর্থ জানো, যে যখন ফসলের মাঠ হয়, সেই ফসলটা যখন পাকে, যেমন ধরো ধান পেকে যায়, তখন কি করে হারভেস্টিংয়ের সময় চলে আসে, কৃষক তখন মাঠ থেকে সে ধানগুলোকে সংরক্ষণ করে নিয়ে যায়। তো যদি সংরক্ষণ করার আগেই তার এই মাটির ফসলগুলো নষ্ট হয়ে যায়, তাহলে তার পরিশ্রম বৃথা হয়ে গেল। ঠিক তেমনিভাবে তুমি যদি নিয়মিত কোনো একটি কাজ না করো, তাহলে তুমি যে এর বেনিফিট, সেই বেনিফিট তুমি পেতে পারো না। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল রাইট ফর্ম অফ ভার্বের 2 নম্বর প্রশ্ন। তোমরা এখানে দেখতে পেলে আমরা 2টি রাইট ফর্ম অফ প্রশ্ন সমাধান করে এখানে দেখালাম। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং যেভাবে বলা হয়েছে তোমরা নিশ্চয়ই সেভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। লেটস গো ফর দি নেক্সট স্লাইড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি তোমাদেরকে ট্যাগ কোশ্চেন দিব এবং ট্যাগ কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। আশা করি পূর্ণ মনোযোগের সাথে সে আলোচনা শুনবে। তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে, সমাধান করার আগে তোমাদেরকে আরেকটি কথা বলে নিতে চাই। সেটি হচ্ছে, তোমরা যদি ট্যাগ কোশ্চেন সম্পর্কে খুব দুর্বল থেকে থাকো, তাহলে ট্যাগ কোশ্চেনের যে ভিডিও ক্লাসটি আপলোড করা রয়েছে, তোমরা সেটি দেখে নিবে, অথবা তোমাদের বই থেকেও তোমরা পড়ে নিতে পারো।
আশা করি তোমরা যদি এই ক্লাসগুলো দেখে নাও তাহলে খুব সহজেই এই প্রশ্নগুলো বুঝতে পারবে এবং পরীক্ষায় তোমরা পূর্ণ নম্বর পেতে সক্ষম হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখনই প্রশ্নটি পাবে ট্যাগ কোশ্চেনের, তখন তোমরা সবগুলো প্রশ্ন আগে পড়ে নিবে এবং তারপর উত্তর লেখার জন্য সচেষ্ট হবে। তো আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, দেখো। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অ্যাটেন্ডেড দ্য মিটিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, যখনই আমরা কোনো একটি সেন্টেন্স থেকে ট্যাগ কোশ্চেন লেখার চেষ্টা করব, তখন আমরা কয়েকটি ধাপ মেনে নিব এবং প্রশ্ন থেকে কয়েকটি জিনিস আমরা আইডেন্টিফাই করব। যেমন দেখো, এই সেন্টেন্সের সাবজেক্ট কি, সেই সাবজেক্টকে আমরা বোঝার জন্য চেষ্টা করব, বের করার জন্য চেষ্টা করব এবং সেই সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে একটি প্রোনাউন ব্যবহার করতে হবে। যদি নাউন সাবজেক্ট থাকে, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট নাউন হিসেবে থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন করার জন্য নিশ্চয়ই সেই নাউন অনুযায়ী একটি সাবজেক্টিভ প্রোনাউন আমাদেরকে বাছাই করে নিতে হয়। আর যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটি নাউন দিয়ে শুরু হয়, অর্থাৎ প্রোনাউন দিয়ে শুরু হয়, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। নাউন দিলে আমরা প্রোনাউন তৈরি করে নিতে হবে। আর যদি প্রোনাউন দেওয়া থাকে, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন তৈরি করার জন্য আর কোনো সমস্যা হবে না। যে প্রোনাউনটি দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, আমরা সেই প্রোনাউনটি লিখব। এই হলো একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আমরা সাবজেক্ট যদি নাউন থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই নির্ণয় করার চেষ্টা করব যে সাবজেক্ট এখানে নাউন বা প্রোনাউন যাই হোক, সাবজেক্ট এখানে সিঙ্গুলার নাকি প্লুরাল, সেই বিষয়টি মাথায় রাখতে হবে। তারপরে দেখো, আমাদেরকে আরেকটা জিনিস খুঁজতে হবে যে সেন্টেন্সটি দেওয়া রয়েছে, সেই সেন্টেন্সটি কোন টেন্সে লেখা রয়েছে। আমরা প্রদত্ত যে সেন্টেন্স, প্রথম সেন্টেন্সটি লক্ষ্য করি, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অ্যাটেন্ডেড, এখান থেকে অ্যাটেন্ডেড পাস্ট টেন্স লেখা রয়েছে। সুতরাং তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে সেন্টেন্সটি কোন টেন্সে লেখা রয়েছে, সেই টেন্সটাকে নির্ধারণ করতে হবে। এবং আরেকটি স্টেপ হচ্ছে এই যে তোমরা লক্ষ্য করবে যে সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে কিনা, বি ভার্ব, হ্যাভ ভার্ব বা কোনো মোডাল ভার্ব, অর্থাৎ কোনো রকমের অক্সিলারি ভার্ব এখানে ব্যবহার করা হয়েছে কিনা। যদি কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়ে থাকে, তাহলে ট্যাগ কোশ্চেন তৈরি করার জন্য অবশ্যই সেই অক্সিলারি ভার্বকে ব্যবহার করতে হবে। আর যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে, সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই টেন্স অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী একটি অক্সিলারি ভার্ব তোমরা নিবে এবং তারপরে উত্তর লেখার জন্য চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমরা এই স্টেপগুলো অবশ্যই মনে রাখবে এবং তারপর উত্তর লেখার জন্য চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি নিশ্চয়ই জানো যে বিভিন্ন রকমের যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব রয়েছে এবং এই অক্সিলারি ভার্ব যে শর্ট ফর্ম রয়েছে, সেই শর্ট ফর্ম তোমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। অর্থাৎ অক্সিলারি ভার্ব যদি তুমি থাকে, ট্যাগ কোশ্চেন তৈরি করার সময় সম্পূর্ণ লিখতে হয় না, শর্ট করে লিখতে হয়। এই হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় বলে দিই, সর্বশেষ ধাপ, চূড়ান্ত ধাপ, সেটি হচ্ছে তোমরা যখন অক্সিলারি ভার্ব তোমরা এখানে লিখবে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই এর কন্ট্রাকশন ফর্মটা এখানে লিখে নিবে এবং এই স্ট্রাকচার অনুযায়ী তোমরা সেখানে লিখে নিবে। তো যাই হোক, আমি তোমাদেরকে এর উত্তরটা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করে দেখো। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, যেহেতু এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই এবং টেন্সটি এখানে পাস্ট টেন্স, সেজন্য আমরা পাস্ট টেন্স ব্যবহার করছি। লক্ষ্য করে দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অ্যাটেন্ডেড দ্য মিটিং। তাহলে দেখো, এখানে দুইজন ব্যক্তি মনে হতে পারে তোমাদের, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি। তো এখানে একটু গ্রামাটিক্যাল ব্যাপার রয়েছে, লক্ষ্য করো। দ্য হেডমাস্টার, এই হেডমাস্টার আগে দ্য শব্দটি ব্যবহার করা হয়েছে, কিন্তু সেক্রেটারির আগে দ্য শব্দ ব্যবহার করা হয়নি। তার মানে হচ্ছে হেডমাস্টার এবং সেক্রেটারি একই ব্যক্তি, একই ব্যক্তি দুইটি পদ। কোনো বিদ্যালয়ে হেডমাস্টার যিনি থাকেন, তিনি তার পদাধিকার বলে তিনি সেক্রেটারি নির্বাচিত হন। তো সেই জন্য এই হেডমাস্টার এবং সেক্রেটারি একই ব্যক্তি হয়ে থাকে। কিন্তু কিছু কিছু স্কুল আছে যেখানে ম্যানেজিং কমিটি বা মালিকানা যখন থাকে, সেক্ষেত্রে হেডমাস্টার নিয়োগপ্রাপ্ত হয়ে যান কিছুদিনের জন্য বা চুক্তিভিত্তিক থাকেন এবং যে পরিচালনা কমিটি থেকে আরেকজন ব্যক্তি তিনি সেক্রেটারি থাকেন। তো সেক্ষেত্রে কিন্তু হেডমাস্টার এবং সেক্রেটারি ভিন্ন ব্যক্তি হন। এখন প্রশ্ন হচ্ছে, হেডমাস্টার এবং সেক্রেটারি যে আলাদা ব্যক্তি,
বা ভিন্ন ব্যক্তি সেটা আমরা কিভাবে চিনব? তো সেটা তোমাদেরকে বলেছি, লক্ষ্য করো। তোমরা যদি দেখো যে হেডমাস্টার তার আগে দি ব্যবহার করা হয়েছে এবং সেক্রেটারি তার আগেও দি ব্যবহার করা হয়েছে, তাহলে মনে করবে এখানে দুজন ব্যক্তি। আর তোমরা যদি দেখো যে শুধু একটি মাত্র পদবীর আগে, হেডমাস্টার একটি পদবী, তার আগে দি ব্যবহার করা হয়েছে, সেক্রেটারি আরেকটি পদবী, কিন্তু তার আগে দি ব্যবহার করা হয়নি। তো সেক্ষেত্রে এটি কিন্তু একই ব্যক্তি, দুইটি পদ কিন্তু একই ব্যক্তি। তো যাই হোক, এই কথাগুলো মাথায় রেখে তোমাদেরকে লিখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত সেন্টেন্সটিতে আসলে সেই ধরনের জটিলতা থাকবেও না। তার কারণ হচ্ছে এখানে পাস্ট টেন্স, আর পাস্ট টেন্সের অপোজিট হচ্ছে ডিড। তো তোমরা নিশ্চয়ই জানো যে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ দেওয়া থাকে সেটাকে নেগেটিভ ফর্ম লিখতে হয়, আর সেন্টেন্সটি যদি নেগেটিভ দেওয়া থাকে তাহলে ট্যাগ কোশ্চেন তৈরি করার সময় সেটাকে অবশ্যই অ্যাফার্মেটিভ করে লিখতে হয়। তো পাস্ট টেন্স যেহেতু রয়েছে সেজন্য আমরা অক্সিলিয়ারি হিসেবে ডিড নিয়েছি। যেহেতু সেন্টেন্সটি এখানে অ্যাফার্মেটিভ সেজন্য আমরা নেগেটিভ করেছি, ডিড নট ব্যবহার করেছি। আর হেডমাস্টার এখানে সাধারণতম পুরুষ মানুষ ধরেছি, সেজন্য আমরা তার নাউন পরিবর্তন করে প্রোনাউন হিসেবে ই লিখেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোট কথা কি পাচ্ছি? অ্যাটেন্ডেড যেহেতু রয়েছে সেজন্য আমরা ডিড নিয়েছি, যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নেই, নেগেটিভ ফর্ম করে ডিড অন করেছি, এবং সাবজেক্টের পরিবর্তে নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন হি নিয়েছি। তাহলে আমরা উত্তরটা পাচ্ছি ডিডন্ট হি। পরবর্তী শ্রেণী দেখো, এভরিবডি ইজ লায়াবল টু এর। এভরিবডি ইজ লায়াবল টু এর, আমরা এটা দেখতে পাচ্ছি। এখন দেখো এখানে কিন্তু ইজ রয়েছে, বাট আমরা আর নট কেন ব্যবহার করলাম? তো সেন্টেন্সটা যখন লেখা থাকে এভরিবডি, তখন কিন্তু এখানে মনে রাখবে যে প্লুরাল হিসেবে বলা হয়, কিন্তু এভরিবডি মানে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক, প্রতি যোগ এক সমান প্রত্যেক। তো সেই জন্য এভরিবডি যখন শুরুতে আসে তখন সেটাকে কি করতে হয়? সিঙ্গুলার মতো করে ধরতে হয় এবং তারপরে কিন্তু ইজ থাকে। কিন্তু পরবর্তীতে যখন আমরা এই সেন্টেন্স থেকে সাবজেক্টকে চয়ন করব, সাবজেক্টকে বাছাই করব, তো তখন আমাদের প্লুরাল করে ধরে নিতে হয়। তো সেজন্য আমরা প্লুরাল করে ধরে নিব। আর প্লুরাল যদি হয় তাহলে তার অক্সিলারি হচ্ছে আর। যেহেতু সেন্টেন্সটি এখানে অ্যাফার্মেটিভ সেজন্য একটি তৈরি করে দিলাম। তাহলে কি পাচ্ছি আমরা? আরেন্ট। এবং প্লুরাল হিসেবে আমরা প্রণাম নিচ্ছি দে, আরেন্ট দে। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরবর্তী সিরিজ দেখো, উই শ্যাল ভিজিট দ্য ন্যাশনাল মেমোরিয়াল সুন। তাহলে এখানে উই হচ্ছে সাবজেক্ট, শ্যাল ভিজিট, ভিজিট নিয়ে আমাদের চিন্তা করা দরকার নেই, যেহেতু শ্যাল এখানে রয়েছে অক্সিলারি হিসেবে। তাহলে উই শ্যাল, আমরা প্রয়োজনীয় দুইটি উপাদান পেয়ে গিয়েছি, মূল উপাদান। এখন আমরা এটাকে ট্যাগ কোশ্চেন তৈরি করতে পারি। এখন দেখো, যেহেতু এখানে শ্যাল রয়েছে এবং সেন্টেন্সটি এখানে অ্যাফার্মেটিভ, সুতরাং আমরা নেগেটিভ ব্যবহার করব। এখানে শ্যালের নেগেটিভ হচ্ছে শ্যান্ট, এই জন্য আমরা কি করব? শ্যাল নট নেগেটিভ করলে হয় শ্যান্ট। তো আমরা নিশ্চয়ই সেটি জানো। এবং যে প্রোনাউনটি রয়েছে সেই প্রোনাউন আমরা ব্যবহার করে লিখছি উই। তাহলে আমরা কি পাচ্ছি? শ্যান্ট উই। পরবর্তীতে দেখো, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। এখানেও দেখো সাবজেক্ট হচ্ছে হি এবং অক্সিলারি হচ্ছে হ্যাজ, এবং এটি কিন্তু একাধারে মেইন ভার্বেরও কাজ করছে। তো যাই হোক, মেইন ভার্ব হলো এখানে অক্সিলারিও আমি ধরে নিতে পারি। তো সেই জন্য হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, আমরা হ্যাজটাকেই অক্সিলারি হিসেবে নিব। এবং সেন্টেন্সটি যেহেতু এখানে অ্যাফার্মেটিভ, আমরা এখানে নেগেটিভ ব্যবহার করব। তাহলে আমরা কি লিখব? হ্যাজন্ট হি। লক্ষ্য করো, হ্যাজ থেকে আমরা পাচ্ছি হ্যাজন্ট এবং তারপরে সাবজেক্ট থেকে নিয়ে আসছি হি। যেহেতু সাবজেক্ট এখানে প্রোনাউন, সেজন্য আমরা সরাসরি এখানে প্রোনাউনটি ব্যবহার করছি, হ্যাজন্ট হি। এর পরবর্তী সিরিজ দেখো, রিউমার স্প্রেডস অল ওভার দ্য কান্ট্রি। রিউমার মানে হচ্ছে গুজব, স্প্রেডস মানে ছড়িয়ে পড়ে। তাহলে রিউমার স্প্রেডস অল ওভার দ্য কান্ট্রি। স্প্রেডস তোমরা দেখতে পাচ্ছ, তার মানে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স ব্যবহার করা রয়েছে। এবং রিউমার এখানে সাবজেক্ট, এখানে নাউন, এবং ইট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সুতরাং আমরা একটি অক্সিলারি ভার্ব ব্যবহার করব। ওকে। তো দেখো, যদি এম, ইজ, আর, ওয়াজ, আর ইত্যাদি কোনো কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই জানি যে টেন্স অনুযায়ী ডু অথবা ডাজ অথবা ডিড ব্যবহার করতে হয়। তো যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা দেখতে পেয়েছি, সেজন্য আমরা ডাজ ব্যবহার করছি। যেহেতু সিরিজটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ করলাম ডাজন্ট, এবং রিউমারের পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে নিয়ে এসেছি ইট, ডাজন্ট ইট। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি কথা তোমাদেরকে এখানে বলে দিতে চাই, সেটি হচ্ছে তোমরা যখন ট্যাগ কোশ্চেন উত্তরগুলো লিখবে তখন তোমরা সম্পূর্ণ সেন্টেন্স এবং উত্তর সহকারে লিখবে।
শুধুমাত্র উত্তর লিখলে তোমরা নম্বর পাবে না। আমি তোমাদেরকে আবার কথা বলে দিচ্ছি, যখন তোমরা ট্যাগ কোশ্চেনের উত্তর লিখবে তখন তোমরা সম্পূর্ণ সেন্টেন্স তুলে লিখবে এবং তার সাথে উত্তরটাও লিখে দিবে। আর যদি তোমরা শুধু উত্তর লেখো তাহলে কিন্তু কোনো নম্বর পাবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ট্যাগ কোশ্চেনে আরেকটি উত্তর এখানে দেখে নিচ্ছি। তোমাদের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি, লক্ষ্য করে দেখো। পরবর্তী সেন্টেন্স দেখো, 4 নম্বর প্রশ্নের, ফিশেস ক্যান সুইম, মাছেরা সাঁতার কাটতে পারে। তাহলে এখানে ক্যান রয়েছে, মোডাল ভার্ব, অক্সিলারি ভার্ব, তো আমরা একে অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করব। তাহলে আমরা কি নিতে পারি? ক্যান্ট। ক্যান ছিল, নেগেটিভ করলাম ক্যান্ট। অ্যাকচুয়ালি হয় হচ্ছে ক্যান নট, কিন্তু যেহেতু সংক্ষিপ্ত করতে হবে সেজন্য আমরা লিখব কি? ক্যান্ট। আর ফিশেস যেহেতু এখানে প্লুরাল রয়েছে, সুতরাং আমরা এখানে প্লুরাল হিসেবে আমরা কি ব্যবহার করব? দে ব্যবহার করব। ফিশের প্লুরাল হিসেবে দে ব্যবহার করছি, ক্যান্ট দে। পরবর্তী সেন্টেন্স, ওয়ান্স আওয়ার রিভার্স অ্যাবান্ডেড উইথ ফিশেস। ওয়ান্স আওয়ার রিভার্স, প্লুরাল কিন্তু, সাবজেক্ট কিন্তু রিভার্স। অ্যাবান্ডেড এখানে ভার্ব হচ্ছে পাস্ট টেন্স, সুতরাং এই সেন্টেন্সের মধ্যে যেহেতু আর কোনো অবস্থিত ভার্ব নেই, আমরা এখানে ডিড ব্যবহার করতে পারি। তো দেখো, যেহেতু সেন্টেন্সটি এখানে অ্যাফার্মেটিভ রয়েছে, আমরা নেগেটিভ করে ব্যবহার করতে পারি ডিডন্ট। ডিডন্টে এখানে দে বলতে রিভার্সকে বোঝানো হয়েছে। ওয়ান্স আওয়ার রিভার্স অ্যাবান্ডেড, তাহলে আমরা কি পাচ্ছি? ডিডন্ট ব্যবহার করছি। যেহেতু অ্যাবান্ডেড পাস্ট টেন্স, সেই জন্য আমরা ব্যবহার করছি ডিড। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, নেগেটিভ তৈরি করার জন্য ব্যবহার করছি ডিডন্ট। এবং যেহেতু রিভার্স এখানে প্লুরাল নাম্বার, এর জন্য আমরা এখানে দে ব্যবহার করছি। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। পরবর্তী সেন্টেন্স, বাট অ্যাট প্রেজেন্ট দ্য ওয়াটার অফ মোস্ট অফ দি রিভার্স হ্যাজ বিন পলিউটেড। কিন্তু বর্তমানে আমাদের বেশিরভাগ নদী কি? হ্যাজ বিন পলিউটেড, দূষিত হয়ে গিয়েছে। এই সেন্টেন্সটিও কিন্তু দেখো, বাট অ্যাট প্রেজেন্ট দ্য ওয়াটার, এখানে ওয়াটার হচ্ছে সাবজেক্ট, এবং তারপর তো হ্যাজ বিন পলিউটেড, হ্যাজ এখানে অক্সিলারি ভার্ব। তাহলে আমরা এটাকে চেঞ্জ করার জন্য লিখছি, যেহেতু হ্যাজ রয়েছে সেজন্য নেগেটিভ ফর্ম তৈরি করলাম হ্যাজন্ট, এবং ওয়াটার হচ্ছে এখানে সাবজেক্ট, সেজন্য আমরা ওয়াটারের পরিবর্তে প্রোনাউন নিচ্ছি ইট হিসেবে। পরবর্তী সেন্টেন্স, সো দেয়ার ইজ স্কারসিটি অফ ফিশ। স্কারসিটি মানে হচ্ছে অভাব বা অপ্রাচুরতা, অর্থাৎ ঘাটতি। সো দেয়ার ইজ স্কারসিটি অফ ফিশ, সেজন্য মাছের কি? অপ্রাপ্যতা, অপ্রাচুর্যতা রয়েছে। তো দেখো, এখানে কিন্তু ইজ অলরেডি দেয়াই রয়েছে, অক্সিলারি ভার্ব, সুতরাং আমরা এখানে ইজটাকে ব্যবহার করব। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, সেজন্য নেগেটিভ ব্যবহার করলাম ইজন্ট। ইজন্ট এবং দেয়ার কিন্তু কখনো কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। তো এখানে দেয়ার ইজ স্কারসিটি অফ ফিশ, এই দেয়ারটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি। তোমরা যদি ট্যাগ কোশ্চেন সম্পর্কে খুব ভালো না পেরে থাকো, প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা অবশ্যই ট্যাগ কোশ্চেনের যে ভিডিও ক্লাসটি আপলোড করা রয়েছে, সেই ক্লাসটি তোমরা ভালোভাবে পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আশা করি এই সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখে নিচ্ছি পরবর্তী সেন্টেন্স, উই মাস্ট টেক মেজার্স টু প্রোটেক্ট দ্য রিভার্স ফ্রম বিং পলিউটেড। এখানে সাবজেক্ট হচ্ছে উই এবং তারপরে মাস্ট এখানে অক্সিলারি হিসেবে চলে এসেছে, সুতরাং আমাদের আর কিন্তু বাকিগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমরা মাস্ট এখানে নিব এবং নেগেটিভ ফর্ম ব্যবহার করে আমরা লিখব মাস্ট নট, এবং সাবজেক্ট হিসেবে ব্যবহার করব উই। তাহলে আমরা কি পাচ্ছি? মাস্ট নট উই। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ট্যাগ কোশ্চেনের প্রশ্ন উত্তর পর্ব। তোমাদেরকে প্রশ্নগুলো ব্যাখ্যা করে সলিউশন করে দিলাম। আশা করি তোমরা নিশ্চয়ই শিখে নিবে, পরীক্ষাতে তোমাদের অবশ্যই কাজে লাগবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি তোমাদেরকে সেন্টেন্স কানেক্টরস অর্থাৎ ইউজিং সুইটেবল কানেক্টরস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এবং তোমরা আশা করি নিশ্চয়ই মনোযোগের সাথে শুনবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই তোমাদেরকে বলে নিই, সুইটেবল কানেক্টরস ইউজ করার জন্য কানেক্টরসের যে ভিডিও ক্লাসে রয়েছে, সেই ক্লাসটি তোমরা যদি ভালোভাবে না দেখে থাকো, তাহলে এই সম্পর্কিত যে তোমাদের যে পূর্ব জ্ঞান সেটি থাকবে না। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করব তোমরা অবশ্যই ইউজিং সেন্টেন্স কানেক্টর যে ভিডিও ক্লাসটি আপলোড করা রয়েছে, তোমরা নিশ্চয়ই সেই ক্লাসটি ভালোভাবে দেখে নিবে, তোমরা রুলসগুলো ফলো করবে এবং তারপরে তোমরা তোমাদের প্র্যাকটিসগুলো করে নিবে। তো আমি তোমাদেরকে এই পর্যায়ে দুটি প্র্যাকটিস দেখাচ্ছি, আশা করি তোমরা মনোযোগের সাথে শ্রবণ করবে, এবং আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে রয়েছি, আশা করি তোমরা ধৈর্য হারাবে না। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, tea plants grow well on hillsides where the rainfall is abundant
and water does not stand. প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, টি প্ল্যান্টস গ্রো ওয়েল অন হিল সাইডস, অর্থাৎ চা গাছগুলো, তোমরা নিশ্চয়ই জানো যে চা পাতার গাছ রয়েছে, আমরা যে চা খাই তার গাছ রয়েছে, ছোট ছোট গাছ থাকে, এইগুলো হচ্ছে গুল্ম জাতীয় ঝোপ প্রকৃতির এক ধরনের গাছ। তো যাই হোক, টি প্ল্যান্টস গ্রো ওয়েল অন হিল সাইড, পাহাড়ি অঞ্চলে, যেখানে পাহাড়ি অঞ্চল রয়েছে সেখানে গাছগুলো বেশি ভালো জন্মে। হায়ার দ্য রেইনফল ইজ অ্যাবান্ডেন্ট, যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, এই হচ্ছে একটি হিল সাইডের বাছাই করার একটি কারণ। রেইনফল ইজ অ্যাবান্ডেন্ট, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। অ্যান্ড ওয়াটার ডাজ নট স্ট্যান্ড, আবার সেখানে পানি দাঁড়িয়ে থাকে না, মানে পানি সেখানে জমে থাকে না। কারণ চা পাতার যে গাছ রয়েছে, চা গাছ রয়েছে, তার গোড়ায় পানি জমে থাকলে সেই গাছগুলো মরে যায়, এই জন্য সেখানে পানি দাঁড়াতে পারবে না। তো দুইটি দিক রয়েছে হিল সাইড বাছাই করার কারণ। একটি হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, এবং বৃষ্টিপাত হলে অবশ্যই ফসলটা ভালো হয়, এবং পানি সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না, যেহেতু হিল সাইড বা পাহাড়ি এলাকা, সেজন্য পানিগুলো গড়িয়ে পড়ে। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, তো আমরা কিন্তু অর্থের সাথে সম্পত্তি রেখে আমরা এখানে কানেক্টরসগুলো ব্যবহার করছি। এই সম্পর্কে আমি আর বিস্তারিত আলোচনা করব না, যেহেতু অলরেডি ক্লাসটা দীর্ঘ হয়ে গিয়েছে। সুতরাং তোমরা ইউজিং কানেক্টরের যে ক্লাস রয়েছে সেখান থেকে রুলসগুলো জেনে নিবে। পরবর্তীতে দেখো পড়ছি, ইন দ্য রেইনি সিজন টি সিডস আর অ্যাট ফার্স্ট সোন ইন এ নার্সারি, টি সিডলিংস আর দেন ট্রান্সপ্লান্টেড ওভার ভাস্ট এরিয়াস ইন রোজ at short intervals, but at a certain stage in its growth twigs are carefully pruned. এখানে তোমাদেরকে একটু বলে দিচ্ছি, এই পর্যন্ত পড়বো না, দরকার নেই, এখানে বলে দিচ্ছি। বাট অ্যাট এ সার্টেন স্টেজ, মানে নির্দিষ্ট সময়ে গিয়ে, ইন ইটস গ্রোথ, যখন এটা বড় হয় তখন এক নির্দিষ্ট সময় গিয়ে টুইগস আর কেয়ারফুলি প্রুন, টুইগস মানে হচ্ছে কাণ্ডগুলো, অর্থাৎ তোমরা দেখবে যে নতুন ডাল থেকে, নতুন শাখা থেকে যখন নতুন আরেকটি শাখা গজায়, তো সেই ডালপালাগুলো ছেটে দেওয়া হয়, কেটে দেওয়া হয়। এই যে ছেটে দেওয়া, কেটে দেওয়া, এটাকে বলে প্রুনিং করা। তো কেয়ারফুলি প্রুন, সেগুলো কি যত্ন সহকারে প্রুন করে দেওয়া হয়। কেন প্রুন করে দেওয়া হয়? সো দ্যাট, যাতে করে ইট ক্যান নট রিচ, এটা পৌঁছতে পারে না, টু দ্য হাইট, মানে উপরে খুব বেশি হাইট হতে পারে না, লম্বা হতে পারে না, মোর দ্যান 3 or 5 ফিট অরসো, যাতে করে এটা 3 থেকে 5 ফিটের বেশি বা তারও বেশি বড় হতে না পারে, উঁচু হতে না পারে, সেজন্যই খুব যত্ন সহকারে এটাকে কেটে দেওয়া হয়। আশা করি তোমরা অর্থের সাথে সঙ্গতি রেখে আমাদের যে প্রথম প্রশ্ন রয়েছে ইউজিং সুইটেবল কানেক্টরস, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা বুঝে বুঝে তোমরা অবশ্যই সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি তোমাদেরকে ইউজিং সুইটেবল কানেক্টরসের সর্বশেষ প্রশ্ন এবং আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা ধৈর্য সহকারে শুনবে। আমরা ক্লাসটির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন এই প্যাসেজটি পূরণ করার চেষ্টা করবে, তখন আমি তোমাদেরকে আবারও সাজেশন দিচ্ছি, সেটি হচ্ছে তোমরা নিশ্চয়ই এই প্যাসেজটি ভালোভাবে পড়বে, এবং কোন শূন্যস্থানে কোন শব্দ বসতে পারে সেটা তোমরা পূর্বানুমান করে নিবে, একটু অনুমান করে একটু গেস করবে যে কী হতে পারে, এবং তারপরে তোমরা উত্তর লিখবে। এখানে তোমাদেরকে আরেকটি কথা বলে দিই যে সম্পূর্ণ প্যাসেজটি উত্তরপত্রে লেখার কোনোই প্রয়োজন নেই। তোমরা যখন উত্তর লিখবে তখন তোমরা অ্যান্সার উইথ কোশ্চেন নাম্বার লিখে শুধু এ বি সি ডি ই এইভাবে লিখে উত্তরগুলো লেখার চেষ্টা করবে। তো যাই হোক, আমি তোমাদেরকে এবারে এই প্রশ্ন উত্তরটি দিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। ইফ আই ওয়ার এ রিচ ম্যান আই উড হেল্প আদার্স, যদি আমি একজন বড়লোক হতাম তাহলে আমি অন্যদেরকে সাহায্য করতে পারতাম। তো দেখো, এই ধরনের সেন্টেন্স সাধারণত ইফ দিয়ে শুরু হয়, সেজন্য এখানে ইফ লেখা হয়েছে। ইফ আই ওয়ার এ রিচ ম্যান আই উড হেল্প আদার্স, পিপল লিভিং আন্ডার পভার্টি লাইন হ্যাজ দ্য হোপ অফ বেটার ডেজ দো দে ডু নট গেট হোয়াট দে ড্রিম অফ। তো দেখো, যারা দারিদ্র্যের নিচে বসবাস করে তারা কিন্তু সবসময় ভাবে যে তাদের একটা আশা আছে যে তারা হয়তো কোনো একটা ভালো দিন দেখবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দে ডু নট গেট হোয়াট দে ড্রিম অফ, কিন্তু তারা যে স্বপ্ন দেখে তাদের সে স্বপ্ন কখনোই পূরণ হয় না। বাট দেয়ার কন্ডিশন ইজ গেটিং ফ্রম ব্যাড টু ওয়ার্স, কিন্তু দেখা যায় যে তাদের অবস্থা খারাপ থেকে আরো বেশি খারাপ হয়। ব্যাড হচ্ছে পজিটিভ, ওয়ার্স হচ্ছে এখানে কম্পারেটিভ, অর্থাৎ খারাপ থেকে আরো বেশি খারাপ তাদের অবস্থাটা চলে যায়। দে অনলি দ্য অনলি থিং দ্যাট দে নিড ইজ নাথিং বাট এডুকেশন, তাদের যে জিনিসটা দরকার সেটা শিক্ষা ছাড়া আর কিছু নয়। দ্য অনলি থিং দ্যাট দে নিড, তাদের যা প্রয়োজন সেটি কি?
ইজ নাথিং বাট এডুকেশন, সেটা শিক্ষা ছাড়া আর কিছুই নেই, সেটা অবশ্যই শিক্ষা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। এখানে তোমাদেরকে আমি এখানে যে সেন্টেন্স কানেক্টর সেটা এখানে কমপ্লিট করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখেছো, সেজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এক্সাম প্রিপারেশন এক্সক্লুসিভ ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আশা করি তোমরা অবশ্যই ক্লাসটি দেখেছো, এবং তোমাদের যদি কোনো বন্ধু এই ক্লাসটি না দেখে থাকে তাহলে অবশ্যই এই ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। এছাড়াও তোমাদের যারা কাজিন রয়েছে তাদের সাথে ক্লাসটি শেয়ার করে দিতে পারো, তাতে করে তোমরা সবাই উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলের শুভকামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।